আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ ভালো আছেন আপনারা। আমার গত যে লেকচারটা, লেকচার 4, এই লেকচার 4 এর মাঝখানে যে অ্যাকচুয়ালি নেট চলে গেছিল, গ্যাঞ্জামে পড়ে গেছিলাম এবং ক্লাসটা শেষ হয় নাই। সো আমরা আজকে ওই যে বাকি অংশটুকু যেটুকু ছিল গ্রাফ রিলেটেড যত টানা হেঁচড়া, সেটা ইনশাল্লাহ আজকে আমি শেষ করে দিব আপনাদের জন্য। তাহলে চলেন, আমি লাস্ট যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে সরল দোলক সংক্রান্ত গ্রাফ দেখানোর কথা ছিল আমার, মানে টি সমান 2π√L/g। এবং আমি বোধহয় বলছিলাম যে গ্রাফ আঁকার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ম্যাথের ফাংশনের উপরে ভালো আন্ডারস্ট্যান্ডিং দরকার। তাহলে আমরা যদি ম্যাথের ফাংশন হিসেবে চিন্তা করি টি সমান 2π√L/g, এখানে আমার ভ্যারিয়েবল বা চলক অ্যাকচুয়ালি কয়টা? এখানে চলক বা ভ্যারিয়েবল যে কোনোটাই হতে পারে। এল চলক হতে পারে, জি চলক হতে পারে, টিও চলক হতে পারে। 2π ছাড়া বাকি যে কাউকে আমার চলক করা যেতে পারে। এখন সাধারণত যে কোনো গ্রাফ আঁকার সময় আমরা একটা প্যারামিটারকে ধ্রুব ধরি, যেমন ধরেন কোথাও জি ধ্রুব। মানে আমি জিনিসটাকে এইভাবে বলি, নির্দিষ্ট কোনো স্থানে আমি টি ভার্সাস এল গ্রাফ আঁকবো। তাহলে চলেন একটা একটা করে শুরু করি, শুরু করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। কোনো নির্দিষ্ট স্থানে টি বনাম এল গ্রাফ আঁকতে হবে। সুনির্দিষ্ট কোনো স্থানে টি বনাম এল গ্রাফ আপনাকে আঁকতে বললো, তাহলে আপনি কিভাবে আঁকবেন গ্রাফটা অ্যাকচুয়ালি? সো গ্রাফ মুখস্থ করার বিষয় না, চলেন আমরা দেখি। টি বনাম এল গ্রাফ আঁকতে বলছে। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে নির্দিষ্ট স্থান তার মানে জি ধ্রুব, 2π ধ্রুব। সুতরাং আমরা তাহলে বলতে পারি সরাসরি টি ইকুয়ালস টু একটা ধ্রুব সংখ্যা কে ইন্টু √L, এটা বলা যায়। তাহলে টি সমান কে √L, তার মানে টিটা যদি আমি ওয়াই অ্যাক্সিসে রাখি, এলটাকে যদি এক্স অ্যাক্সিসে রাখি, আমরা অ্যাক্সিস দুইটা আগে চিন্তা করি। ওয়াই অ্যাক্সিসে টি রাখবো, এক্স অ্যাক্সিসে এল রাখবো। এখন এই যে টি এর মানটা, এইটা এল এর বর্গমূলের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। তার মানে এল যত বাড়বে টি বাড়বে, কিন্তু একই হারে বাড়বে না, টি বাড়বে তার বর্গমূল আকারে। সুতরাং একেবারে খুব সিম্পল কিছু চিন্তা ভাবনা আমি আপনাদেরকে করাই, দেখেন জিনিসটা কিভাবে আসে। টি ইজ প্রপোর্শনেট টু √L যখন হচ্ছে, টি সমান কে ইন্টু √L, এইখানে এই যে সম্পর্কটা, এটা আসলে একটা প্যারাবোলিক সম্পর্ক। কারণ কি দেখেন, একজনের পাওয়ার আরেকজনের পাওয়ারের অর্ধেক। টি এর পাওয়ারটা হচ্ছে 1, এল এর পাওয়ার কত? হাফ। যখনই একজনের পাওয়ার আরেকজনের সঙ্গে ম্যাচ না করে, তখনই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো প্যারাবোলিক শেপে চলে যায়। আমি একটু কিছু ভ্যালু দিয়ে চিন্তা করে আপনাদের দেখেন, এল এবং টি, এদের মান যদি বসাইতে যাই, এল এর ভ্যালু 0, এটা কি আসলে পসিবল? প্র্যাকটিক্যালি কিন্তু এল এর ভ্যালু পসিবল না। সুতরাং এই গ্রাফটা আসলে 0 থেকে শুরু হওয়ার কথা না। তারপরও থিওরিটিক্যালি এল যদি না থাকে টিও থাকবে না। মানে সরল দোলকের বব জাস্ট আটকে রাখছেন কোথাও, ওটা কি দুলতে পারবে? পারবে না। দুলতে না পারলে দোলনকাল নাই। ওকে, এখন এল এর মান বেড়ে ধরেন 1 হলো, তাহলে টি এর মান কত থাকবে? 1। এল এর মান বেড়ে 4 হলো, টি এর মান কত হবে? 2। এল এর মান 9 হলো, টি এর মান হবে 3। এল এর মান 16 হলো, টি এর মান হবে 4। তাহলে টি ভার্সাস এল গ্রাফটা আমাদের তাহলে কিরকম হচ্ছে? এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 0-তে 0, 1 এর জন্য 1, এটা 1, 2, 3, 4। সো আমরা যদি এইখানে একটু ডটেড লাইন এঁকে রাখি বোঝার সুবিধার্থে, জাস্ট যে কোন বরাবর ভ্যালুটা নিব। যখন 4 তখন ভ্যালুটা দিবে কত? 2। 4 এর জন্য ভ্যালুটা আসবে 2, 9 এর জন্য ভ্যালুটা আসবে 3, 16 এর জন্য ভ্যালুটা আসবে 4।
তাহলে খেয়াল করেন এই প্যারাবোলাটা কেমন হবে। এই প্যারাবোলাটা এরকম না নিচ থেকে উপরে উঠে যাওয়া। প্যারাবোলা দুই রকম হয়, একটা হচ্ছে নিচ থেকে উপরে এরকম ওঠে, একটা এরকম হয়, আর আরেকটা হয়েছে এইরকম। সো এটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট যে কোথায় কোন প্যারাবোলা হবে। খেয়াল করেন এইখানে প্যারাবোলিক ইকুয়েশনটা, গ্রাফটা হচ্ছে কিন্তু এই রকম। তাহলে এটা হচ্ছে টি ভার্সাস রুট ওভার এল এর গ্রাফ। ঠিক আছে, সো আমরা কিন্তু টি বনাম এল এর গ্রাফ। এখন যদি বলতো টি বনাম রুট ওভার এল এর গ্রাফ, তাহলে কি হতো? চলেন, টি বনাম রুট ওভার এল গ্রাফ, তাহলে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। সো জি যেহেতু ধ্রুব সংখ্যা, টি ইকুয়ালস টু কে ইন্টু রুট ওভার এল। বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে এইভাবে বলি, রুট ওভার এল এইটাকেই এখন এক্স ধরা হচ্ছে, তাহলে রুট ওভার এলটাকেই ধরা হচ্ছে এক্স, আর টিটাকে ধরা হচ্ছে ওয়াই। তাহলে সমীকরণটা কি? ওয়াই সমান কে এক্স, মানে মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ হবে। তাহলে এইখানে যদি মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ আমরা আঁকি, টি বনাম রুট ওভার এল যে গ্রাফটা আঁকবো এটা হবে মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। বাট এইখানে কে এর মান কত, এই কে এর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারি কিভাবে? যে নির্দিষ্ট জায়গায় আমরা আছি সেই নির্দিষ্ট জায়গায় 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার জি এর মানটাই তো কে। এই যে কে এর মানটা, এই কে এর মানটা কি 2 পাই বাই রুট ওভার জি না? তাহলে কে ইকুয়ালস টু 2 পাই বাই রুট ওভার জি। সুতরাং 2 পাই বাই রুট ওভার জি যদি করি, ধরেন আমি কোনো একটা জায়গায়, আমি নর্মালি পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গায় যদি চিন্তা করি, সাধারণভাবে জি এর মানটা 9.8 আমরা জানি, তাহলে জি এর ওই বেসিক মানটা দিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। জি এর মান 9.8, তাহলে 2 পাই ডিভাইডেড বাই রুট ওভার 9.8 যদি করি, 2 ইন্টু পাই ডিভাইডেড বাই রুট ওভার 9.8, 2.007, তার মানে কে এর মান 2। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের তাহলে এইখানে অ্যাকচুয়ালি কি আসতেছে? কে এর মান আসতেছে 2। তাহলে এইটা একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে যার ঢাল হচ্ছে 2 একক। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে 2 একক। তাহলে রুট ওভার এল এর মান যখন 1, তখন টি এর মান 2। সো জাস্ট মূল বিন্দুগামী একটা সরলরেখা যার ঢাল হচ্ছে 2 একক। তাহলে এটা হচ্ছে রুট ওভার এল, আর এটা হচ্ছে টি। এই হচ্ছে টি বনাম রুট ওভার এল এর গ্রাফটা। ওকে, এরপর যদি আমাদেরকে বলে টি স্কোয়ার বনাম এল গ্রাফ আঁকতে, টি স্কোয়ার বনাম এল গ্রাফ, আচ্ছা এইখানে তাহলে আমার যেহেতু ঢাল জানা আছে 2, এই গ্রাফের ঢাল 2, তাহলে এইখানে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, ট্যান থিটা সমান কত? 2। তাহলে থিটার মান ট্যান ইনভার্স 2। খেয়াল করেন অনেকভাবে আপনাদের প্রশ্নে পেঁচাইতে পারে, কিন্তু সকল পেঁচানো কিন্তু আপনি কনসেপ্ট থেকে দূর করে ফেলতে পারবেন, কারণ আপনার যদি কনসেপ্ট জানা থাকে তখন কিন্তু আপনি মানগুলা বের করতে পারতেছেন ইজিলি। এরপর আসবো টি স্কোয়ার বনাম এল গ্রাফ। তাহলে টি সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি, বা টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার বাই জি ইন্টু এল। তাহলে টি স্কোয়ার বনাম এল গ্রাফ যদি আমরা আঁকতে যাই, টি স্কোয়ার সমান হচ্ছে কে এল। এখানে টি স্কোয়ারটাই হচ্ছে আমার ওয়াই, আর এলটা হচ্ছে আমার এক্স। তাহলে ওয়াই সমান কে এক্স, আবার এটা কি মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু এখন কে এর মান মানে ঢালের মানটা কত? কে এর মান হচ্ছে 4 পাই স্কোয়ার বাই জি। তাহলে 4 পাই স্কোয়ার বাই জি যদি আঁকি, 4 ইন্টু পাই স্কোয়ার ডিভাইডেড বাই 9.8, এখানে ঢালটা হচ্ছে 4.03। তাহলে দেখেন 4.03 যদি হয়, এই টি স্কোয়ার বনাম এল গ্রাফ, ওয়াই অ্যাক্সিসে আছে টি স্কোয়ার, এক্স অ্যাক্সিসে আছে এল, এখানে ঢাল কিন্তু 4 একক ঢাল, তার মানে আমি এল যদি নেই, টি স্কোয়ারে 1 2 3 4,
আর থিটা যেটা হবে tan ইনভার্স 4.03। খেয়াল করেন খুব সুন্দরভাবে। এখন তাহলে যদি জিজ্ঞেস করে কেউ আপনাকে যে টি বনাম রুট ওভার এল গ্রাফ আর টি স্কোয়ার বনাম এল গ্রাফের মধ্যে কোনটা অধিক খাড়া, বলতে পারবেন আপনি আসলে এই যে সমীকরণ থেকে টি স্কোয়ার বনাম এল গ্রাফটা অধিকতর খাড়া, কারণ এটার ঢাল অ্যাকচুয়ালি কি বেশি, এটার অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি বেশি। ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু সরল দোলক সংক্রান্ত যে গ্রাফগুলা পসিবল সেই গ্রাফগুলা একটা একটা করে দেখতেছি। এখনো শেষ হয় নাই, আরো বেশ কিছু গ্রাফ দেখাবো আপনাদেরকে। যেমন অভিকর্ষ ত্বরণের সঙ্গে সঙ্গে টি এর মানের পরিবর্তনের গ্রাফ দেওয়া যেতে পারে। ইউজুয়ালি আমরা এই যে টি স্কোয়ার বনাম এল যে গ্রাফটা আছে, এই টি স্কোয়ার বনাম এল গ্রাফ, এই গ্রাফ থেকে জি এর মানটা বের করা হয় সাধারণত। সো আমরা বইপত্রে যখন পড়ছি যে জি এর মান বের করার যে প্র্যাকটিক্যাল ওয়ে, সেই ওয়েটা হচ্ছে টি স্কোয়ার বনাম এল গ্রাফ থেকে আমরা জি এর মানটা বের করি। এখন ধরেন আমি পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন জায়গায় যাব, পৃথিবী পৃষ্ঠের উপরে, তারপর হচ্ছে পৃষ্ঠ থেকে উপরে কোনো একটা স্থানে স্পেস ক্রাফটে অনেক জায়গায় যাব। সো এখন জি এর মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে টি এর মানের পরিবর্তন কিরকম হবে। একই কার্যকর দৈর্ঘ্য মানে একই সরল দোলকের জন্য আমি বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে টি এর মানের পরিবর্তনের গ্রাফ দেখব। তাহলে টি বনাম জি গ্রাফ দেখি। টি সমান 2π√L/g। তাহলে টি cos টু 2π√L ইন্টু 1/√g। এখন কিন্তু গ্রাফটা বলছে টি বনাম জি, মাইন্ড ইট। আমার কিন্তু এলটা এখন একটা কনস্ট্যান্ট 2π√L। আমি কোনো একটা সরল দোলক তৈরি করছি যেটার এলটা একটা কনস্ট্যান্ট। তাহলে টি জি এর বর্গমূল এর ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তাহলে অ্যাকচুয়ালি এইখানে যদি আমরা এইভাবে চিন্তা করি, এই টিটা হচ্ছে আমাদের ওয়াই, আর জি কিন্তু এক্স, এক্সটা কিন্তু জি। তাহলে ওয়াই ইকুয়ালস টু k/√x। সো আমাদের এখানে গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু k/√x এর গ্রাফ। তাহলে দেখি এখানে এক্স, এখানে ওয়াই, তাহলে এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি জি আর ওয়াইটা হচ্ছে টি। ওয়াই এবং এক্স এর মধ্যে সম্পর্ক কি? ওয়াই এবং এক্স এর মধ্যে আমাদের সম্পর্ক এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান সামথিং বাই √x। তার মানে এক্স এর মান যত বাড়বে ওয়াই এর মান তত বর্গমূল আকারে বর্গমূলের ব্যস্তানুপাতে চেঞ্জ হবে। সো এক্স এর কিছু মান নিয়ে আমরা চিন্তা করি। ধরেন এক্স এর মান যদি 0 হয়, ওয়াই এর মান কি হবে? ইনফিনিটি হবে। খেয়াল করেন এক্স এর মান 0 বসান, এখানে ওয়াই এর মান কি হবে? ইনফিনিটি হবে। তাহলে যদি জি এর মান 0 হয়, টি এর মান কি হবে? অসীম হবে। তাহলে এটা শুরু হবে অনেক উপর থেকে। এরপর যতই আমার এক্স এর মান বাড়াবো, এক্স এর মান যত বাড়বে ওয়াই এর মান তত কমবে। তাহলে জিনিসটা এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি কমে আসবে। সো উপর থেকে আসলে নিচের দিকে এইভাবে নামবে। তাহলে এই যে দেখেন এই গ্রাফটা হবে দেখতে এরকম। জিতে 0 হয়ে যদি জি, তাহলে অসীমে থাকবে। এরপর জি এর মান যতই বাড়তে থাকবে, খেয়াল করেন জি এর মান যত বাড়াবো টি এর মান তত কমবে। কিন্তু টি এর মান কখনো শূন্য করা যাবে না, কারণ কি জি এর মান তো অ্যাকচুয়ালি অসীম করা পসিবল না। সো টি এর মানও কখনো শূন্য হবে না। সো এই গ্রাফটা কখনো কোনো অ্যাক্সিসকে স্পর্শ করবে না। এই গ্রাফগুলোকে বলা হয় অসীম তট গ্রাফ। কারণ অ্যাক্সিসকে স্পর্শ করতে গেলে খেয়াল করেন এক্স বা জি এর মানটা যদি অসীম হয় তখন টি এর মানটা 0 হবে। তার মানে অসীমে যে সে স্পর্শ করলেও করতে পারে। সো ভেরি কেয়ারফুল থাকবেন এই গ্রাফ আঁকার সময়। উপরেও কিন্তু একটু গ্যাপ রাখতে হবে, নিচেও একটু গ্যাপ রাখতে হবে, এটা টাচ করবে না কোনো অ্যাক্সিসকে। এরপর আসি টি স্কোয়ার বনাম জি গ্রাফ।
আমাদের যদি টি স্কোয়ার বনাম জি এর গ্রাফ আঁকতে দেয় তখন আমরা কি করব? টি সমান 2 পাই √L/জি, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার/জি ইন্টু এল। টি স্কোয়ার সমান k/জি। তাহলে দেখেন এইখানে কিন্তু আর বর্গমূল বা অন্য কিছু আকারে পরিবর্তিত হচ্ছে না, ডিরেক্টলি টি স্কোয়ার ইজ প্রপোর্শনেট টু জি, সরি ইনভার্সলি প্রপোর্শনেট। সো এইটাও অসীমতটিক গ্রাফই হবে, টি স্কোয়ার বনাম জি। সো এখানেও টি এর মান, জি এর মান যত বাড়বে টি স্কোয়ারের মান তত কমে আসবে, কিন্তু কখনোই সে স্পর্শ করবে না অ্যাক্সিসকে। কেন স্পর্শ করবে না? কারণ জি এর মান অসীমে চলে গেলে টি স্কোয়ারের মান জিরো হওয়ার কথা। সো এই যে দেখেন, তাহলে কিন্তু আমরা মোটামুটি যত রকম গ্রাফ হওয়া সম্ভব, টি বনাম এল, টি বনাম জি, টি স্কোয়ার বনাম জি, টি বনাম জি, সব কিন্তু আমরা দেখে ফেললাম। সো আমাদের তাহলে সরল দোলক সংক্রান্ত যে গ্রাফগুলা এবং গ্রাফ থেকে যা বের করার কথা সেগুলো আমরা করে ফেলছি, এটা নিয়ে আর সমস্যা নেই। এখন আমরা একটু আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এইখানে আমরা পর্যাবৃত্ত গতির জন্য যে গ্রাফগুলি আছে সেই গ্রাফগুলির আমি শুধু শক্তির গ্রাফ আপনাদেরকে দেখাইছিলাম। আজকে যেটা করব শুধু শক্তি না, আমি আপনাদেরকে একেবারে কিভাবে কোনো একটা সরল সন্ধিত গতির গ্রাফ থেকে বেগ, ত্বরণ, বিভব শক্তি, গতিশক্তি সবগুলা গ্রাফ আসে, সেগুলো একটা একটা করে দেখাবো। ধরেন আমার নর্মালি গ্রাফটা হচ্ছে এক্স সমান এ সাইন ওমেগা টি। এখন এক্স সমান যদি এ সাইন ওমেগা টি হয়, তার মানে কি এখানে ডেল্টা জিরো, তার মানে শূন্য সময়ে সরণ শূন্য। তার মানে শূন্য সময়ে এইখানে কোথায় আছে? সাম্য অবস্থায় আছে। যখনই আমরা এক্স সমান এ সাইন ওমেগা টি লিখতেছি, তার মানে শূন্য সময়ে এটা সরণ শূন্য হয়ে যাচ্ছে, বা শূন্য সময়ে অ্যাকচুয়ালি সে কোথায় আছে? সাম্য অবস্থায় আছে। তাহলে এখন যদি আমরা গ্রাফটা আঁকি, শুরু করব আমি সময় টি ভার্সাস এখানে এক্স দিয়ে। তাহলে সময় টি ভার্সাস এক্স যদি আঁকি, এখানে ধরেন এ, এদিকে মাইনাসে, আমি একটু গ্রিড লাইন এঁকে নিচ্ছি গ্রাফ আঁকার সুবিধার্থে। ওকে, গ্রিডটা আঁকলাম। এখন দেখেন, এটা হচ্ছে আমার টাইমগুলো যদি চিন্তা করি, এটা হচ্ছে টি/4, এরপর টি/2, 3t/4, টি, তারপর হচ্ছে 5t/4, এরপর 6 × t/4, বা এটা 3t/2। এইভাবে টাইমগুলো অ্যাডভান্সড হবে। এখন দেখেন আমার এক্স সমান এ সাইন ওমেগা টি, তাহলে এক্স সমান এ সাইন ওমেগা টি এর গ্রাফটা হয় কীরকম? সিম্পল, টি/4-এ ম্যাক্সিমামে গেল, টি/2-তে জিরোতে আসলো, এবার উল্টা দিকে যাবে। আবার জাস্ট একটা সাইনোসয়েডাল গ্রাফ আঁকলাম। এটা হচ্ছে কার গ্রাফ? সরণের গ্রাফ। এখন আমরা যদি বেগের গ্রাফ আঁকতে যাই, বেগ ভি, সো আবারও এখানে বেগ ভি এর গ্রাফ আঁকতে যাই, এটা হচ্ছে বেগ ভি। তাহলে ভি এর ম্যাক্সিমাম ভ্যালু, ভি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ওমেগা এ হবে। দেখেন, আমরা জানি কি ভি এর ম্যাক্সিমাম ভ্যালু, ভি ইকুয়ালস টু, ভি এর যদি ফাংশনটা করি ওমেগা √,
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অথবা ভি সমান এখানে ওমেগা এ কজ ওমেগা টি। ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে এই যে দেখেন ভি সমান ওমেগা এ কজ ওমেগা টি পাচ্ছি আমরা। তাহলে ওমেগা এ আমার এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ওমেগা এ, মিনিমামটা হচ্ছে মাইনাস ওমেগা এ, এবং এই গ্রাফটা হচ্ছে কিসের, বেগ ভি এর গ্রাফ। এবং এটা হচ্ছে অবশ্যই কি দিয়ে আসবে, কোসাইন দিয়ে আসবে। তাহলে কোসাইন দিয়ে যদি আসে এখান থেকে শুরু করব। সো এই যে যাচ্ছি, গেলাম, এখানে আসলাম এইভাবে। তাহলে এটা হচ্ছে আমার বেগের গ্রাফ। এরপর লাগবে কি, ত্বরণের গ্রাফ, ত্বরণে। সো আমাদের নেক্সট হচ্ছে আমরা ত্বরণে দেখব। তাহলে আমার অ্যাকচুয়ালি এটা ভি না, এটা তো টি থাকবে। এখানে ত্বরণের গ্রাফ আঁকবো। এটা টাইম টি। এখন দেখেন ত্বরণ এর জন্য আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত, আমাদের মিনিমাম ভ্যালু কত। ত্বরণের যদি ফাংশনটা ডেভেলপ করি, এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এ বা মাইনাস ওমেগা স্কোয়ার এ, এবং এখানে কিন্তু সাইন ওমেগা টি দেখতে পাচ্ছি মাইনাস। তাহলে গ্রাফটা হবে যে নিচের দিকে আগে যাবে, এরপর উল্টো দিকে আসবে, আবার নিচের দিকে যাবে, তারপর উল্টা দিকে আসবে। সো খেয়াল করেন তাহলে কিন্তু আমরা ত্বরণ, বেগ, সময় এই তিনটা গ্রাফ পেয়ে গেছি। এখন আমাদের দরকার হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি এবং মোট শক্তির গ্রাফ আঁকা। আমার কিন্তু এখানে সরণ, বেগ, ত্বরণ আমরা পেয়ে গেছি। এবার দরকার কি, বিভব শক্তি, গতিশক্তি এবং মোট শক্তির গ্রাফগুলো আঁকা দরকার। তাহলে চলেন বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তির গ্রাফ আমরা দেখব। ওকে, তাহলে আমরা যদি বিভব শক্তি, গতিশক্তি, মোট শক্তির গ্রাফ আঁকতে যাই সেক্ষেত্রে কি হবে দেখি। আমরা এখন শক্তির গ্রাফগুলো আঁকবো। ওকে, দেখেন আমরা জানি বিভব শক্তি, বিভব শক্তি কত, হাফ কে এক্স স্কোয়ার। গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। সো আমি একটু গ্রিডগুলা ক্লিয়ার করে নিচ্ছি আঁকার সুবিধার্থে। নাইস, আমার গ্রিডগুলো ক্লিয়ার হয়ে গেল। এখন এখানে আমরা বিভব শক্তি, গতিশক্তির গ্রাফ আঁকবো। সো বিভব শক্তি ইপি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এক্স হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে দেখেন এটা একটা সাইন স্কোয়ার ফাংশন যার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে হাফ কে স্কোয়ার। তাহলে আমি যদি সময় টি এর রেসপেক্টে চিন্তা করি, এখানে সময় টি, একটা জিনিস খেয়াল করেন, সাইন স্কোয়ারের গ্রাফ, এটা সাইন স্কোয়ার, তার মানে আমার কোথাও কোনো কি ভ্যালু থাকবে না, নেগেটিভ ভ্যালু থাকবে না, সব ভ্যালু কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। তাহলে আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এটা তাহলে আমাদের ইপি বিভব শক্তি। তাহলে হাফ কে স্কোয়ার হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এখন যদি আমি সাইন স্কোয়ার করি, উপরে যে গ্রাফটা আছে এটাকে স্কোয়ার করলে কি হবে, খেয়াল করেন স্কোয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে
নেগেটিভ ভ্যালু আর থাকতেছে না, সবাই পজিটিভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার কিসের গ্রাফ? বিভব শক্তির গ্রাফ। এখন যদি গতিশক্তির গ্রাফের কথা চিন্তা করি, ই কে হাফ এম ভি স্কোয়ার, কিন্তু ওমেগা সমান রুট ওভার কে বাই এম, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে ওমেগা স্কোয়ার সমান কে বাই এম, অর এম ইকুয়ালস টু কে বাই ওমেগা স্কোয়ার। সো এম এর জায়গায় আমরা কে বাই ওমেগা স্কোয়ার বসাতে পারি। আবার ভি সমান একটু আগেই পাইছি কত, দেখেন এখান থেকে ভি সমান ওমেগা এ কজ ওমেগা টি, তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি আমরা করতে যাই, হাফ ইন্টু এম হচ্ছে কে বাই ওমেগা স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি। তার মানে আমরা এখানে পাবো হাফ কে স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। তাহলে বিভব শক্তি যদি সাইন স্কোয়ার ওমেগা টি দিয়ে হয়, গতিশক্তি হবে কি দিয়ে? কস স্কোয়ার ওমেগা টি দিয়ে হবে। সুতরাং আমাদের তাহলে এইখানে যখন গতিশক্তির গ্রাফ আঁকবো, এটা হচ্ছে ই কে হাফ কে স্কোয়ার, এটারও ম্যাগনিটিউড, এটারও সর্বোচ্চ মান কত? হাফ কে স্কোয়ার। এখন তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে আমাদের? এখানে আমাদের গ্রাফটা হবে কজ স্কোয়ার, যেহেতু সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার একটা আর একটার জাস্ট উল্টা। সো এই যে দেখেন, তাহলে যেখানে একটু খেয়াল করেন এই গ্রাফ থেকে, যেখানে বিভব শক্তি সর্বোচ্চ সেখানে গতিশক্তি সর্বনিম্ন, আবার যেখানে বিভব শক্তি সর্বনিম্ন গতিশক্তি সর্বোচ্চ। সো আসলে শক্তি সবসময় ট্রান্সফার হয়, মোট শক্তিটা একই থাকে, কিন্তু বিভব শক্তি এবং গতিশক্তি পরস্পর একটার সঙ্গে আরেকটার কি হয়? রূপান্তর ঘটে। তাহলে মোট শক্তির গ্রাফটা কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে, ই ইকুয়ালস টু ইপি প্লাস ইকে সমান হাফ কে স্কোয়ার। তাহলে আমরা যদি মোট শক্তির কথা চিন্তা করি, টি এখানে হাফ কে স্কোয়ার, এটা স্ট্রেইট একটা লাইন হবে, জাস্ট একটা স্ট্রেট লাইন হবে, হাফ কে স্কোয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জি ই। এবং একটা মজার জিনিস দেখাবো আপনাদেরকে আমি, আমরা যদি বিভব শক্তি এবং গতিশক্তিকে সুপার ইম্পোজ করি, সুপার ইম্পোজ মানে একটার উপরে আরেকটাকে ফেলবো আমরা। সো ধরেন এই গতিশক্তিকে নিয়ে বিভব শক্তির উপরে ফেলবো, দেখেন কি হয়। এই গতিশক্তিকে ধরে নিয়ে আমি বিভব শক্তির উপরে ফেলে দিব, লাইক দিস। খেয়াল করে দেখেন, গতিশক্তি বিভব শক্তি একটা আরেকটার সঙ্গে অ্যাড আপ হয়ে সবসময় মোট শক্তিটা কি দিচ্ছে? একটা ধ্রুব সংখ্যা দিচ্ছে। এবং মজার বিষয়টা খেয়াল করেন, দেখেন এই রকম গ্রাফ আমরা দেখে আসছি। আমি যখন আপনাদেরকে আগের লেকচারে শক্তি রিলেটেড ম্যাথ করাইছি, একটু মনে করে দেখেন এখন, তাহলে এই মাঝখানে এসে একেবারে যেটা সাম্যাবস্থায় আমার বিভব শক্তি থাকে, কি সাম্যাবস্থায় সর্বনিম্ন, বিভব শক্তি সর্বনিম্ন থাকে, গতিশক্তি কি থাকে? সর্বোচ্চ থাকে। তারপর দুই দিকে যে কোনো কোনো জায়গায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, একদিকে বিভব শক্তি বাড়বে আরেকদিকে গতিশক্তি কমবে। সো এই ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি শক্তি, বেগ, ত্বরণ সব কিছুর একবারে গ্রাফ। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস প্র্যাকটিস করতে বলবো। সেই ছোট্ট প্র্যাকটিসটা হচ্ছে, আমি এখানে এ সমান এক্স সমান এ সাইন ওমেগাটি দিয়ে করলাম। যদি এক্স সমান এ কজ ওমেগাটি হতো, ধরেন আমার এখানে এক্স সমান এ সাইন ওমেগাটি দিয়ে শুরু না করে আমরা এক্স সমান এ কজ ওমেগাটি দিয়ে শুরু করব। চলেন দেখি তাহলে কি হয়। এক্স সমান এ সাইন ওমেগাটি দিয়ে শুরু না করে আমরা এক্স সমান এ কজ ওমেগাটি দিয়ে শুরু করব। তাহলে গ্রাফগুলা কিরকম হয় সেটা এখন আমরা দেখব। সো ইনিশিয়াল যে গ্রাফগুলো আছে সেগুলো আমরা ডিলিট করি। দেখেন আমাদের যদি x সমান a cos ওমেগা টি হয়, বা অ্যাকচুয়ালি x সমান a sin ওমেগা টি প্লাস পাই বাই টু,
ডেল্টা ইকুয়ালস টু π/2। শূন্য সময়ে সরণ সর্বোচ্চ বা বিস্তারে থাকে। x সমান a cos ওমেগা টি তখনই আমরা লিখব যদি শূন্য সময়ে আমাদের এই দোলকটা অ্যাকচুয়ালি বিস্তারে থাকে, তখন হয় x সমান a cos ওমেগা টি। তাহলে x সমান যদি a cos ওমেগা টি হয়, সেক্ষেত্রে x এর গ্রাফটা a cos ওমেগা টি, খেয়াল করেন এখান থেকে শুরু হবে, এখানে আসবে, এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এই যে এটা হচ্ছে x এর গ্রাফ। তাহলে একইভাবে আমরা x পেয়ে গেছি এবার v সমান d/dt অফ x। তাহলে মাইনাস a ওমেগা সাইন ওমেগা টি, তাহলে ওমেগা এ সাইন ওমেগা টি হবে। সুতরাং এবার কিন্তু খেয়াল করেন এটা কিন্তু মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি। সাইন ওমেগা টি এর গ্রাফ তো আমরা জানি মূল বিন্দু 0 থেকে শুরু হবে, কিন্তু আমার এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে উল্টা দিক থেকে শুরু করব। সুতরাং এখন তাহলে আমাদের গ্রাফটা শুরু হবে কোন দিক থেকে, উল্টো দিক থেকে। এখান থেকে শুরু হবে এইভাবে, এই যে জাস্ট ফাংশনটা জানা থাকলে কিন্তু হয়ে গেল। এরপর ত্বরণের গ্রাফ আঁকবো। ত্বরণে ইকুয়ালস টু dv/dt মানে মাইনাস ওমেগা স্কোয়ারে কজ ওমেগা টি। কজ ওমেগা টির গ্রাফই কিন্তু সে এখন শুরু করবে কোন দিক থেকে, মাইনাস ওমেগা স্কোয়ারে। সো একটু খেয়াল করেন ত্বরণের গ্রাফ d/dt অফ ভি। সো এ কজ ওমেগা টি, এটাকে ডিফারেন্সিয়েট করে পাচ্ছি কি মাইনাস ওমেগা এ সাইন ওমেগা টি। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে পাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ারে কজ ওমেগা টি। তাহলে এটাও কোন দিক থেকে শুরু হবে, নিচের দিক থেকে শুরু হবে। তাহলে নিচের দিক থেকে যদি শুরু হয়, দেখেন গ্রাফটা কিরকম আসে। আর শক্তির গ্রাফগুলো তো ইজিলি পারবেন, বর্গ করে দিলেই পারবেন। আমি এখানে যেটা দেখাইতে যাই সেটা হচ্ছে, খেয়াল করেন যে কোনো পর্যায়বৃত্ত গতিকিতে ত্বরণ, এই যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং উল্টা বিপরীতমুখী। খেয়াল করেন এখানে সরণ পজিটিভ, এখানে ত্বরণ নেগেটিভ। এখানে সরণটা যে ফরম্যাটে থাকতেছে, খেয়াল করেন এখান থেকে নিচে নামছে আর এখান থেকে কি উপরে উঠতেছে। সো ত্বরণ এবং সরণ সমানুপাতিক হবে কিন্তু উল্টা দিকে কাজ করবে। আগের যে গ্রাফটা আঁকছিলাম সেটার দিকে যাই। এই যে প্রথম গ্রাফে সরণ উপরে যখন আছে, ত্বরণ তখন কই আছে, নিচে আছে। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। সো এটা কিন্তু পর্যাবৃত্ত গতির একটা কি ছিল, বেসিক কন্ডিশন ছিল। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি গ্রাফের ব্যাপারগুলি। সো চ্যাপ্টার 8 আল্লাহর রহমতে আমাদের গুছিয়ে শেষ হয়ে গেল। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মঙ্গলবার দিন আপনাদের চ্যাপ্টার 10 শুরু করব, এবং আমি আপনাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক দিয়ে রাখবো। হোমওয়ার্ক, কেমিস্ট্রিতে আপনারা পরিবেশ রসায়নে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এই সূত্রগুলা পড়ছেন। একটু জাস্ট এই পরিবেশ রসায়ন থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই জিনিসপত্রগুলো একটু দেখে রাখবেন। সো রসায়ন, পরিবেশ রসায়ন থেকে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, পিভি সমান এনআরটি, এগুলো জাস্ট রিভিউ করবেন। আমি ইনশাল্লাহ তাহলে নেক্সট ক্লাসে আপনাদের যে অধ্যায় 10 আছে, অধ্যায় 10-এ কেমিস্ট্রির পরিবেশ রসায়নের যে অংশটুকু আছে সেটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি শেষ করব। তারপরে আপনাদের হচ্ছে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতার ঝামেলাটা শেষ করে দিলে চ্যাপ্টার 10 এবং ফার্স্ট পেপার ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার মঙ্গলবার দিন রেগুলার ক্লাসে। হ্যাঁ, মানে হচ্ছে সাহেবুর রহমান, বলেন আপনি। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন ভাই।